আজকে রমজানের ২৯তম দিন। আজকে আমি ডিসাইড করলাম আমার প্রতিবেশী সবাইকে ইফতারি দেব। আমার আশেপাশে সবাই আমার বাসায় ইফতারি পাঠিয়েছে, আর আমার যেহেতু একটু বিজি থাকার কারণে ইফতারি পাঠানো হয়নি, তাই রিস্ক নিলাম না, কারণ পরের দিন ঈদ হয়ে যেতে পারে। তাই আমি আমার আশেপাশের প্রতিবেশী সবার জন্য একদম অল্প কিছু সামান্য আয়োজন রেডি করেছি। সবার বাসায় ইফতারি পাঠাবো। তাই এখানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি ধরনের খাবার রান্না করলাম আমার প্রতিবেশীদের জন্য, আর কি কি ধরনের খাবার সাধারণত তারা দিয়ে থাকে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে এক এক করে আমার দেশীয় কিছু খাবারও আমি আজকে অ্যাড করেছি, কারণ দেশীয় কিছু কালচার তাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। সেটা নিয়ে আজকের ব্লগ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি জাহাজ ব্লগসের একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বছরের লাস্ট ডে অফ রমাদান। এই রমজানের লাস্ট ডেতে আমি আমার আশেপাশে যত প্রতিবেশী আছে যারা ভিনদেশি, মানে ইন্ডিয়ান পাকিস্তানি, যারা আমাদের আশেপাশে বসবাস করে, কিছু বাঙালিও আছে, তাদের সবার জন্য আমি একদম সামান্য কিছু আয়োজন করেছি ইফতারির। তাদের বাসায় ইফতারিগুলো পাঠিয়ে দিব। তাই ভাবলাম কি সামান্য করা যায় একদম অল্প সময়ের মধ্যে। ফ্রুট কাস্টার্ডের কথা আমার মাথায় চলে আসলো, তাই এখানে আমি কাস্টার্ডটাকে বানানোর পর সব ধরনের ফ্রুট নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম টুটি ফ্রুটি। এবার খুব ভালো করে মিক্স করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ফ্রুট কাস্টার্ড আমার খেতে বেশ ভালো লাগে, আর টুটি ফুটি দিতে আমার বেশ ভালো লাগে। আপনারা কারা কারা টুটি ফুটি পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাতে একদম ভুলবেন না। এবার আমি কন্টেনারে যেগুলোর মধ্যে সবাইকে বাসায় পাঠাবো, সার্ভ করবো, সেই কন্টেনারগুলোর মধ্যে আমি পরিমাণ করে প্রায় 2 চামচের মতন করে বড় চামচে আমি কাস্টার্ডগুলো দিয়ে সার্ভ করে ফেললাম। কারণ এই কন্টেনারগুলো দিতে খুব ইজি হয়ে থাকে, তাই আমি যেটা বানাই সেটার সাথে সাথে সেটাকে সার্ভ করে ফেললাম, যাতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এই কন্টেনারে যে ঢাকনাগুলো আছে সেই লিডগুলোকে আমি দিয়ে এটাকে খুব ভালোভাবে টাইট করে রেখে দিলাম। এই পর্যায়ে আমি একটু ভাজার দিকে চলে যাচ্ছি। ইফতারে ভাজা পোড়া ছাড়া একদম অসম্পূর্ণ লাগে। দেশীয় ইফতার হিসেবে আমি চুজ করেছি এবার আমি আমার প্রতিবেশীদের পেঁয়াজু দিব, কারণ পেঁয়াজু আমার দেশের একটা কালচার, আর এটা খেতে অসাধারণ লাগে। মোস্ট অফ দ্য টাইম আমি তাদের চয়েস অনুযায়ী, মানে তারা যে ধরনের খাবার খেয়ে পছন্দ সেটা দিই, কিন্তু আমার কেন যেন মনে হলো এবারে রমজানে আমি আমার প্রতিবেশীদেরকে একটু পেঁয়াজু খাইয়ে দেখাই যে আসলে দেশীয় খাবার খেতে কতটা মজা। তো এখানে পেঁয়াজুর জন্য আমি ডালটা বেটে নিয়েছি আধা ভাঙ্গা করে। এরপর নিয়েছি অনেকগুলো পেঁয়াজ, প্রায় 3-4টা বড় বড় পেঁয়াজ। যেহেতু পেঁয়াজ একটু বেশি দিলে বেশ ভালো লাগে। নিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, এরপর ধনেপাতা। এরপর সবগুলো কাটা কাটা যে আমি কেটে রেখেছি সবজি সবগুলো দিয়ে দিলাম রসুন বাটা। আর রসুনটাকে আমি দেওয়ার পর দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়ো। এবার খুব ভালোভাবে হাতের মাধ্যমে এটাকে মেখে নেব। যত সুন্দর মাখা হয় পেঁয়াজু খেতে বেশ লাগে। তো পেঁয়াজু মাখতে মাখতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার একটা একটা করে পেঁয়াজু শেপ করে পেঁয়াজুগুলোকে ভেজে নেব। যেহেতু আমার হাতে খুবই কম সময়, আর আমাদের ইউএসএতে এখন খুবই দিনটা ছোট, তাই যেন চোখের পলকে টাইমটা চলে যায়। আর যেহেতু কালকে ঈদের দিন, এই জন্য আমি ভাবলাম খুব তাড়াতাড়ি সেইগুলো যেন সবার পাশে পাঠাতে পারি। তাই এখানে আমি 2টা চুলার মধ্যেই সব ধরনের ভাজা ভুড়িগুলো বসিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজও দিব, যে পেঁয়াজও হতে একটু সময় লাগে, ভিতরে ডালটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, উপরে ক্রিস্পির একটা ব্যাপার থাকে, তাই এটাকে একটু টাইম দিয়ে আমি সময়ও নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার একটা ফ্রাই প্যানের যে পেঁয়াজও সেটা ডান। এবার আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার উপরে একটা ন্যাপকিন দিয়ে সেটাকে ঢেকে নিয়ে এরপর তার উপরে আমি পেঁয়াজগুলো রেখে দিচ্ছি। পেঁয়াজের যে এক্সট্রা অয়েল আছে সেটা এটা শুষে নেবে, এই জন্য এটা করলাম। আর সাধারণত যে কোনো ভাজা পোড়া করার ক্ষেত্রে অবশ্যই সেটা কিছুক্ষণ কাউকে সার্ভ করার আগে সেটাকে ঠান্ডা করে দিলে বেশ ভালো হয়। তো এখানে আমার হাতের সবাই খুব পছন্দ করে বিফ সমোচা, সাথে একটু ভেজিটেবলও থাকে। এখানে আমি বিফ সমোচাগুলোকে ভেজে নিচ্ছি। আর মোস্ট অফ দ্য সব ধরনের স্ন্যাক্সগুলো যেহেতু ফ্রোজেন করা আছে, তাই আমি সেগুলোকে আর সময় লাগবে না ভেবেই তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। ফ্রাই প্যান যেহেতু গরমই ছিল, এই পর্যায়ে আমি সবগুলো সমোচাগুলো এক এক করে দিয়ে দিলাম। আর সমোচা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে খুব শীত দিয়ে যেহেতু বানানো থাকে, রেডিমেড শীত দিয়ে বানাই আমি, তাই এটা দাঁড়িয়ে থাকা থেকে তারপর এটাকে উল্টিয়ে পাল্টে নিতে হয়। এক পাশ হয়ে যাওয়ার পর এবার আমি
আরেকটা পাশ দেখে নিচ্ছি। তো চেক করার পর দেখলাম হয়ে গিয়েছে। তারপর এখন হচ্ছে আমি এগুলোকে একটা পটের মধ্যে, মানে যে অ্যালুমিনিয়াম ফয়েলটা সেটার মধ্যে রেখে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হবো। তারপরে দেখলাম আর তার পাশের যে চুলা সেটাও একদম রেডি। সেটাও আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু চেক করে নিয়ে সেটাও আমি একদম সার্ভ করে ফেললাম। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটা বাটিতে করে বা বক্সে করে সেটা সবাইকে সার্ভ করা হবে, এই জন্য এটা ঠান্ডা হওয়াটা খুব জরুরি, না হলে দেখা যায় এটা একদম ক্রিস্পিটা থাকে না। এখন হচ্ছে আমি এখানে ভেজে নেব হচ্ছে স্প্রিং রোল। এটা চিকেন আর হচ্ছে ভেজিটেবল দিয়ে স্টাফ করা আছে। এটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর যে সমুচা সেটাও আমার রেসিপি আমার চ্যানেলে আছে, সেটাও আপনারা চেক করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এবার আমি স্প্রিং রোলটাকে একটু ভেজে নেব। তো স্প্রিং রোলটাও সেম বেশি তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়, এই জন্য স্প্রিং রোলটাই আমি সবসময় রাখি কাউকে ইফতারি দেওয়ার ক্ষেত্রে। তো এক পাশটা দেখার পর আমি অপর পাশটা উল্টিয়ে দিলাম, কারণ এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর স্প্রিং রোলটা ভাজার পর আমার আরও 2টা ভাজতে হবে, মানে আমি ভাজা পুড়ি রাখিয়েছি আমার আইটেমের মধ্যে। তাই স্প্রিং রোলটা হওয়ার পর এবার আমি স্প্রিং রোলটাকে সেই যে আমি বক্সটা রেখেছি সেটার মধ্যে রেখে দিব। এরপর এটাকে আমি ঠান্ডা করতে দিব। এই পর্যায়ে আমি চলে যাব হচ্ছে আমি আরেকটা নতুন স্প্রিং রোল ট্রাই করেছি, সেটা হলো উপরে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করা আর ভিতরে হোয়াইট সস আর চিকেন দিয়ে একটা সুন্দর স্টাফড করা। এটার রেসিপি আপনাদের সাথে আমি সুন শেয়ার করব যদি আপনারা চান তাহলে। এখন হচ্ছে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি, এক একটা করে দিব, কারণ যেহেতু এটা ব্রেড ক্রাম্ব গড়িয়ে রেখা হয়েছে আর যেহেতু খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই এটা দেখা যায় যে সাথে সাথে এটা উল্টাতে হয়। আর তাড়াতাড়ি যেহেতু এটা হয়ে যায় ব্রাউন কালার, আর এটা যখন লাল কালার হয়ে যায় এই পর্যায়ে উল্টিয়ে নিচ্ছি। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ব্রেড ক্রাম্বের জিনিসগুলো একটু পুড়ে যায়, উপরটা বেশি বাদামি হয়ে যায়, তাহলে দেখা যায় খেতে ভালো লাগে না। এই জন্য আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় এটাকে তাড়াতাড়ি করে করছি। আর সবার জন্য যেমন একটা নির্ধারিত থাকি এই বাসায় এতটা দিব ওই বাসায় অতটা দিব তেমন না, মানে যতটা ফ্যামিলি দিব সবাইকে সমানভাবে যেন ইফতারি দেওয়া হয় সেটা আমি একটা চার্টে লিখেছিলাম। তো এই জন্য ওই পরিমাণেই আমি এক একটা আইটেম ফ্রাই করে নিচ্ছি। এখানে আমার যে ব্রেড ক্রাম দিয়ে কোট করা সেই স্প্রিং রোলটা ডান। এবার চলে গেলাম হচ্ছে বাচ্চাদের সবার পছন্দের জন্য একটা ডিফারেন্ট একটা রেসিপি ট্রাই করছি, সেটা হচ্ছে চিকেন ডোনার। এটার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চেক করে নিতে পারেন। অনেক বাচ্চারা আছে, প্রায় মোস্ট অফ দ্য বাচ্চারাই আছে যারা চিকেন নাগেটস খেতে পছন্দ করে, তাদের জন্যই আমি একটা নতুন আইটেম করার চেষ্টা করেছি, আর সেটা হচ্ছে চিকেন ডোনাটস। তো চিকেন ডোনাটসগুলো যেহেতু ফ্রোজেন করা ছিল আর যেহেতু ব্রেড ক্রামে ছিল, সেমভাবে আমি দাঁড়িয়ে থেকে এটাকে ভেজে নিচ্ছি। আর যেহেতু একদম পুড়ে গেলে কাউকে সার্ভ করলে সেটা ভালো লাগে না, এটা যখন বাদামি হয়ে এসেছে এই পর্যায়ে এটাকে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ ছড়িয়ে রাখবো, ঠান্ডা হয়ে গেলে দেন এটাকে আমি বক্সে করে দেন সার্ভ করব। এক এক করে আমার ভাজাভাজি করার যা যা আইটেম সেগুলো ডান হয়ে গিয়েছে। এবার চলে যাব হলো আমি ছোলা রান্নার ক্ষেত্রে। ছোলাটা তো রান্না করার তেমন দেখানোর কিছু নেই, সাধারণত মোস্ট অফ দ্য টাইম আমি সবার সাথে মানে ইফতারিতে ইন্ডিয়ান পাকিস্তানি তাদেরকে আমি ছোলা চারটা দিয়ে থাকি, যেটা সাদা ছোলা দিয়ে করা চিকপিস। এবার ভাবলাম দেশীয় একটু টাচ রাখি, তাই আমি কালো ছোলাটাই সবাইকে সার্ভ করব। এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা দিয়ে লাস্ট দিলাম। এবার উল্টে পাল্টে ঠান্ডা করে কন্টেনারে রেখে সার্ভ করে নেব। আমি সাথে সাথে যেহেতু রান্না করে ফেলেছি তাই সাথে সাথে এটাকে আমি সার্ভ করে ফেলছি। আর সার্ভ করার পর এটাকে কিছুক্ষণ খুলে রাখবো, তাহলে দেখা যাবে এটা যেহেতু গরম, ঠান্ডা হলে তারপর হচ্ছে কন্টেনারে ঢেকে রাখবো। এখানে সবার বাসায় এয়ার ফ্রায়ার তারপর হচ্ছে মাইক্রোওয়েভ থাকে, তাই মোস্ট অফ দ্য পিপল সবাই ইফতারটাকে গরম করে তাহলে খায়। এই জন্য গরম গরম সার্ভ করাটা খুব মুশকিল হয়ে যায়, অনেক সময় দেখা যায় একটু পচে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু সবার বাসা অনেকটা দূরত্বতা বজায় রাখার মতন, মানে অনেকটা দূরে সবার বাসায় যেতে খুব সময় লাগে। এই জন্য দেখা যায় এটাকে সবগুলো খাবার আমরা ঠান্ডা করে দেন হচ্ছে সার্ভ করি। এখানে হচ্ছে তারপর আমি চুজ করলাম হালিম ছাড়া তো ইফতারি একদমই ইম্পসিবল। আর আমরা যেহেতু বাঙালি আমরা বিফ হালিম খেতে সবচেয়ে বেশি পছন্দ করি, বাট আমাদের আশেপাশে প্রতিবেশী তারা তো চিকেনের হালিম খেতে খুব পছন্দ করে, তাই আমি চিকেনের হালিম তাদের জন্য করেছি। এরপর চলে গেলাম হচ্ছে মেন ডিশ, আর সেই মেন ডিশ হিসেবে আমি চুজ করেছি চিকেন বিরিয়ানি। এখানে আমি চালটাকে সিদ্ধ করে নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম হচ্ছে চিকেনটাকে আমি আগের দিন রাতেই রান্না করে ফেলেছি, তার উপর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, বেরেস্তা, আর দিয়ে দিব আলু বোখারা।
আলু বোখারা চাইলে দেওয়াই যেতে পারে, কিন্তু আলু বোখারা দিলে একটা শাহি ভাব আসে। তার উপরে আরেকটা চালের লেয়ার দিয়ে দিলাম। আর চালটা সেদ্ধ করার সময় আমি শাহজিরা দিয়েছিলাম, এই জন্য একটু জিরা দেখা যাচ্ছে এখানে। চালের আরেকটা লেয়ার দেওয়ার পর এর উপরে দিয়ে দিলাম হচ্ছে এবার চিকেনের আরেকটা লেয়ার। তার উপরে দিয়ে দিব ধনিয়া পাতা, পুদিনা পাতা আর হলো বেরেস্তা, আলু বোখারা। এটা ছড়িয়ে দেওয়ার পর তার উপর চালের লাস্ট লেয়ারটা পড়বে। তার উপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, বেরেস্তা। এটা দেওয়ার পর কাঁচামরিচ দিয়ে দিব, কারণ কাঁচা যে কাঁচামরিচটা দেওয়ার পর একটা সুন্দর স্মেল আসে, সেটা খুব ভালো লাগে। এখানে আমি একটা পাত্রের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, একটু কালার উপরে দিয়ে এটাকে আমি দমে বসিয়ে দিলাম। আমি ওভেনে বসিয়ে দিয়েছিলাম 350 ডিগ্রিতে 30 মিনিটসের মতন। এবার আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এবার বিরিয়ানিটা আমি খুব ভালো করে একটু মিক্স করে নেব। যেহেতু চিকেনটা একটু লেয়ারে আছে, তাই আমি একটু এটাকে উল্টিয়ে পাল্টে মিক্স করে যে পাত্র বক্সটার মধ্যে আমি সার্ভ করব, সেই বক্সটার মধ্যে আমি সরাসরি সার্ভ করে নিচ্ছি। তো প্রত্যেকটা বক্সটা আমি এখানে রেডি করে রেখেছি। এবার এক একটা বক্সের মধ্যে আমি পরিমাণ করে বিরিয়ানিগুলো সার্ভ করে নিচ্ছি। এবার বিরিয়ানিটা সার্ভ করে একটু ঠান্ডা হতে দিয়ে আমি চলে যাব হলো আমার যে মেইন ভাজা পোড়া ছিল অ্যাপাটাইজার, সেগুলোকে সার্ভ করতে। তো এখানে এগুলো আমি কন্টেনার যে বক্সগুলো আছে, এয়ারটাইট কন্টেনার, সেটা সার্ভ করে এবার চলে আসলাম ভাজা পোড়ার দিকে। এভাবে করে আমার এবছরের লাস্ট রমাদানটা আমি শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আমি সবাইকে ইফতারি দিতে পেরেছি, এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে সেই লাস্ট ডে রমাদানের ভিডিও শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।